নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আজ আমি তোমাদের সামনে ন্যায় দর্শনের উপরে গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন উত্তর নিয়ে পর্ব নিয়ে আলোচনা করব, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে প্রশ্নগুলি আসন্ন এসএলএসটি পরীক্ষার জন্য এবং ইউজিসি নেট সেট এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক, কোনো ধরনের সময় অপচয় না করে, কারণ 50টি প্রশ্নের উত্তর করতে যথেষ্ট টাইম টেকিং ব্যাপার, সময় লাগবে। তো প্রথম প্রশ্ন হলো, ন্যায় দর্শনকে অন্বেক্ষিকী বলা হয় কেন? কেন ন্যায় দর্শনকে অন্বেক্ষিকী বলা হয়? দেখো, ন্যায় দর্শনকে অন্বেক্ষিকী বলা হয় এই কারণে, এই ন্যায় দর্শন এটি হচ্ছে যুক্তি, বিচার ও অনুমানের মাধ্যমে সত্যকে অনুসন্ধান করে বলে ন্যায় দর্শনকে কিন্তু অন্বেক্ষিকী দর্শন বলা হয়। পরবর্তী প্রশ্ন রয়েছে যে নিচের কোন দার্শনিক গ্রন্থ যুগলটি ভুল? কোনটা ভুল তোমাকে বলতে হবে। বলছে গৌতম ন্যায়সূত্র রচনা করেছে, বাদশাহের ন্যায় ভাষ্য, গঙ্গেশ উপাধ্যায় তত্ত্বচিন্তামণি, উদয়ন আচার্য ন্যায় মঞ্জুরি। দেখো, এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে উদয়ন আচার্য ন্যায় মঞ্জুরি। কারণ উদয়ন আচার্য ন্যায় মঞ্জুরি রচনা করেনি, উদয়ন আচার্য যেটা রচনা করেছে সেটা হচ্ছে ন্যায় কুসুমাঞ্জলি। এই কারণে সঠিক উত্তর এটাই হবে, কারণ আমাকে এখানে ভুল কোনটা সেটা খুঁজে বের করতে বলেছে। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনে প্রমাণ সংকল্পবাদ বলতে কি বোঝায়? দেখো, দু ধরনের মতবাদ হয়, একটা প্রমাণ ব্যবস্থাবাদ এবং একটা হচ্ছে প্রমাণ সংকল্পবাদ। তো এখানে প্রমাণ সংকল্পবাদ বলতে সংকল্পবাদ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এখানে এর দ্বারা বোঝানো হচ্ছে যে যে কোনো প্রমাণ দ্বারা যে কোনো বিষয়বস্তুর জ্ঞান হতে পারে। হ্যাঁ, একই বিষয়কে আমরা একাধিক প্রমাণের মাধ্যমে আমরা জানতে পারি, সেটাকে বলা হয় প্রমাণ সংপল্লববাদ বলা হয়। কিন্তু আর প্রমাণ ব্যবস্থাবাদে বলা হয় যে নির্দিষ্ট প্রমেয় পদার্থের জন্য নির্দিষ্ট প্রমাণ স্বীকার্য। যেমন বৌদ্ধ দার্শনিকরা হলো প্রমাণ ব্যবস্থাবাদী। পরবর্তী প্রশ্ন, নব্যনৈয়ায়িকদের মতে অনুমানের করণ কি? নব্যনৈয়ায়িকদের মতে অনুমানের করণ কি? অনুমানের করণ হচ্ছে নব্যনৈয়ায়িকদের মত অনুসারে পরামর্শ হলো অনুমিতির বা অনুমানের করণ। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে নিম্নের কোনটি অপ্রমা? নিম্নের ন্যায় দার্শনিকদের মত অনুসারে নিম্নের কোনটি অপ্রমা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে? সংশয়, ভ্রম, তর্ক, স্মৃতি কোনটি অপ্রমা? যথার্থ জ্ঞানের অন্তর্গত। হ্যাঁ, সংশয়, ভ্রম, তর্ক এইগুলো তো সব অপ্রমার অন্তর্গত, কিন্তু যেটা অপ্রমার অন্তর্গত নয় সেটা হচ্ছে স্মৃতি। স্মৃতি জ্ঞান অপ্রমার অন্তর্গত নয়, এই কারণে এটা যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কোন বক্তব্যটা সঠিক? জ্ঞানের উৎপত্তি সম্পর্কে কোন বক্তব্যটা সঠিক? না, ন্যায়মতে আত্মার জ্ঞানের উৎপত্তি সম্পর্কে বলা হয় যে জ্ঞান হচ্ছে আত্মার একটি গুণ এবং এটা হচ্ছে জীবের ক্ষেত্রে অনিত্য। আত্মা হচ্ছে কি? আত্মার হচ্ছে এই আত্মার ক্ষেত্রে জ্ঞানটা হচ্ছে একটা গুণ, জ্ঞানকে আত্মার একটা আকস্মিক গুণ হিসেবে স্বীকার করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, বলা হয়েছে যে ন্যায় মতে ষোড়শ পদার্থের যথার্থ তত্ত্বজ্ঞান লাভ হলে কি হয়? না, ন্যায় মত অনুসারে ষোড়শ পদার্থের যথার্থ জ্ঞান হলে তবে আমাদের নিঃশ্রেয় লাভ বা মোক্ষ লাভ হয়। হ্যাঁ, এবং সেই ষোড়শ পদার্থ কি তোমরা নিশ্চয়ই যেমন জানো, প্রমাণ, প্রমেয়, হ্যাঁ, তারপরে বিপর্যয়, সংশয়, প্রয়োজন, দৃষ্টান্ত, সিদ্ধান্ত, অবয়ব, তর্ক, নির্ণয়, জল্প, বৃত্তান্ত, হেত্যাভ্যাস, ছল, জাতি, নিগ্রস্থান এইগুলো। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি ন্যায় দর্শন ও ষোড়শ পদার্থের অন্তর্গত নয়? কোনটা অন্তর্গত নয় তোমাকে বলতে হবে। জল্প, বৃত্তান্ডা, সমবায়, নিগ্রহস্থান। তাহলে সমবায় হচ্ছে ষোড়শ পদার্থের অন্তর্গত নয়। হ্যাঁ, পরবর্তী প্রশ্ন, ন্যায় মতে অনুভব কত প্রকার? দেখো, ন্যায়মত অনুসারে অনুভব হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রমা আর একটা অপ্রমা। হ্যাঁ, একটা হচ্ছে প্রমা আর একটা অপ্রমা। হ্যাঁ, জ্ঞান হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে স্মৃতি এবং অনুভব। এবার অনুভব হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে প্রমা আর একটা হলো অপ্রমা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি সঠিক সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। নিচের যে বক্তব্যটি সঠিক সেটা হলো ঈশ্বরের জ্ঞান নিত্য কিন্তু জীবের জ্ঞান অনিত্য, এটা হলো যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, মহর্ষি গৌতমের মতে প্রত্যক্ষের যথার্থ সংজ্ঞা কোনটি? প্রত্যক্ষের যথার্থ সংজ্ঞা কোনটি? কারণ প্রত্যক্ষের ডেফিনেশন দিতে গিয়ে মহর্ষি গৌতম বলেছিলেন যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষোৎপন্নং অব্যাপদেশ্যম অভিবিচারী ব্যবসাচ্যম জ্ঞানম ইতি প্রত্যক্ষ লক্ষণম। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে অশব্দ অভ্রান্ত সুনিশ্চিত জ্ঞান উৎপন্ন হয় তাকে প্রত্যক্ষ বলে। তাহলে প্রত্যক্ষের এই ডেফিনেশন অনুসারে যেটা সঠিক সেটা হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি? পরবর্তী প্রশ্ন, নব্যনৈয়ায়িক গঙ্গেশ উপাধ্যায় প্রত্যক্ষকে কি নামে অভিহিত করেছেন?
প্রত্যক্ষকে তিনি কি নামে অভিহিত করেছেন? না, প্রত্যক্ষ বলতে তিনি সাক্ষাৎ জ্ঞানকে প্রত্যক্ষ বলেছেন, সাক্ষাৎকারিত্বকেই তিনি প্রত্যক্ষের লক্ষণ বলেছেন। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে মানস প্রত্যক্ষ দ্বারা কোনটি জানা যায়? মানস প্রত্যক্ষ দ্বারা আমরা সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, ইচ্ছা, অনুভূতি এগুলো জানতে পারি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কি? পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি লৌকিক প্রত্যক্ষের অন্তর্গত নয়? কোনটি লৌকিক প্রত্যক্ষের অন্তর্গত নয়? না, লৌকিক প্রত্যক্ষের অন্তর্গত নয়, দেখো অপশানে দেওয়া আছে নির্বিকল্পক, সর্বিকল্পক, যোগজ আর প্রত্যভিজ্ঞা। না, যোগজ প্রত্যক্ষটা লৌকিক সন্নিকর্ষের অন্তর্ভুক্ত নয় বা লৌকিক প্রত্যক্ষের অন্তর্গত নয়, কারণ যোগজ প্রত্যক্ষটা হচ্ছে যোগী ব্যক্তিদের প্রত্যক্ষ, এটা অলৌকিক সন্নিকর্ষ বা অলৌকিক প্রত্যক্ষের ক্যাটাগরির মধ্যে আসে। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ কত প্রকার? ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ হলো 3 প্রকার: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ এবং যোগজ লক্ষণ প্রত্যক্ষ। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি অলৌকিক প্রত্যক্ষের অন্তর্গত নয়? অলৌকিক প্রত্যক্ষের অন্তর্গত নয়। অলৌকিক প্রত্যক্ষ 3 প্রকার: সামান্য লক্ষণ, জ্ঞান লক্ষণ, যোগজ লক্ষণ। তাহলে এই তিনটির মধ্যে 3টি হচ্ছে অলৌকিক প্রত্যক্ষ, কিন্তু মানস প্রত্যক্ষ যেটা সেটা লৌকিক প্রত্যক্ষ, এই কারণে সেটাই যথার্থ উত্তর। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে সর্বিকল্প ও নির্বিকল্প প্রত্যক্ষ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? নির্বিকল্প প্রত্যক্ষ সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক? নির্বিকল্প প্রত্যক্ষ কি? না, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, নাম জাতি গুণ বর্জিত যে প্রত্যক্ষের জ্ঞান সেটাকে নির্বিকল্প প্রত্যক্ষ বলছে। হ্যাঁ, তো এখানে সঠিক অপশন কোনটা হবে? না, এতে বিশেষ্য বিশেষণ অনবহিকাহির জ্ঞান, অর্থাৎ যেখানে বিশেষ্য বিশেষণের জ্ঞান হয় না, অর্থাৎ এতে বিশেষণ আর নির্ণয়বিহীন প্রাথমিক জ্ঞান হয়, প্রাথমিক জ্ঞান হয় নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে প্রত্যাভিজ্ঞা বলতে কি বোঝায়? না, ন্যায়মতে প্রত্যাভিজ্ঞা হলো পূর্ব পরিচিত বস্তুকে পুনরায় চিনতে পারে, অর্থাৎ পূর্বদৃষ্ট বিষয় বা বস্তুকে পরিচিত রূপে জানাকেই হচ্ছে প্রত্যাভিজ্ঞা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, না নিচের কোন ইন্দ্রিয় বিষয় সম্পর্কটি সঠিক? নিচের কোন ইন্দ্রিয় বিষয় সম্পর্কটি সঠিক? না, অপশান হচ্ছে, দেখো চক্ষুর দ্বারা কি শব্দ জানা যায়? না, যে আমাকে সঠিকটা খুঁজে বের করতে হবে, কারণ কেবলমাত্র নাসিকার দ্বারা আমরা গন্ধকে জানতে পারি, তাহলে এটা হচ্ছে যথার্থ। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে গুণের প্রত্যক্ষ কোন লৌকিক সন্নিকর্ষের দ্বারা হয়? ন্যায়মতে গুণের প্রত্যক্ষ হয় কোন লৌকিক সন্নিকর্ষের দ্বারা? দেখো, ন্যায়মত অনুসারে দ্রব্যকে জানতে পারি সংযোগ সন্নিকর্ষের দ্বারা, কিন্তু গুণকে জানতে পারি না সংযুক্ত সমবায় সন্নিকর্ষের দ্বারা। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে অনুমিতির করণ কি? না, ন্যায়মতে অনুমিতির করণ হলো পরামর্শ। পরামর্শের জন্য জ্ঞানম অনুমিতি, তাহলে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হচ্ছে সেটা অনুমিতি। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার কি? পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি অনুমানের অপরিহার্য উপাদান নয়? অনুমানের উপাদান নয় কি? অনুমানের উপাদানের মধ্যে পড়ে পক্ষসাধ্য হেতু, তাহলে উপমান হচ্ছে অনুমানের অপরিহার্য উপাদান নয়। পরবর্তী প্রশ্ন, পর্বতে আগুন আছে কারণ সেখানে ধোঁয়া আছে। পর্বতে আগুন আছে কারণ সেখানে ধোঁয়া আছে, এই উদাহরণের সাধ্য কোনটি তোমাকে বলতে হবে? এই উদাহরণের সাধ্য কোনটি তোমাকে সেটা বলতে হবে। এই উদাহরণের সাধ্য কোনটি? না, এই উদাহরণের সাধ্য হলো অপশন সি, আগুন। আগুনকে হচ্ছে সাধ্য বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, ন্যায়মত স্বার্থানুমান বলতে কি বোঝায়? না, ন্যায়মত অনুসারে স্বার্থানুমান বলতে অনুমান 2 প্রকার: স্বার্থানুমান এবং পরার্থ অনুমান। নিজের সাধ্যের সংশয় দূর করার জন্য যে অনুমান করা হয় সেটাকে স্বার্থ অনুমান বলে, এবং অপরের সাধ্য সংশয় দূর করার জন্য যে অনুমান সেটাকে পরার্থ অনুমান বলে। তাহলে 24-এর দাগের রাইট অ্যান্সার কি হলো? অপশন এ। পরবর্তী প্রশ্ন, না পরার্থ অনুমানে 5 অবয়বের সঠিক ক্রম কোনটি? পঞ্চ অবয়বের বা 5 অবয়বের সঠিক ক্রম হলো প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন। তাহলে সেই অপশানটা হচ্ছে সঠিক হবে, অর্থাৎ অপশান এ, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়, নিগমন ইজ দ্য রাইট অ্যান্সার কি? অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার কি? পরবর্তী প্রশ্ন, পরার্থ অনুমানে ব্যাপ্তি কোন অবয়বের মাধ্যমে প্রকাশ করা হয়? পরার্থ অনুমানে ব্যাপ্তিকে প্রকাশ করা হয় উদাহরণের মাধ্যমে। উদাহরণের মাধ্যমে ব্যাপ্তিকে প্রকাশ করা হয়। অপশান, তার পরবর্তী প্রশ্ন 27 দাগের প্রশ্ন হলো, ন্যায় মতে ব্যাপ্তি বলতে কি বোঝায়? না, ব্যাপ্তি ইজ দ্য ইনভারিয়েবল কনকমিটমেন্ট বিটুইন হেতু অ্যান্ড সাধ্য, অর্থাৎ হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধকে কি বলে? ব্যাপ্তি বলে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার কি? পরবর্তী প্রশ্ন, নিম্নের কোনটি ব্যক্তিজ্ঞান লাভের উপায় নয়? যেটা ব্যক্তিজ্ঞান লাভের উপায় না, ব্যক্তিজ্ঞান লাভের উপায়ের মধ্যে পড়ে অন্যায়, ব্যতিরিক, উপাধি নিরাশ, ব্যভিচার, অগ্রহ, তর্ক, সামান্য লক্ষণ প্রত্যক্ষ, এগুলো পড়ে। তাহলে এর মধ্যে সঠিক অ্যান্সার কি হলো? অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার কি? উপমান। পরবর্তী প্রশ্ন, কার্যকারণ সম্পর্কের ভিত্তিতে অনুমানের প্রকার কয়টি? কার্যকারণের ভিত্তিতে অনুমানের প্রকার হলো না 3টি। কার্যকারণ ভিত্তিতে অনুমানের প্রকারকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যনির্দিষ্ট। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি কার্যকারণ সম্পর্ক ভিত্তিক অনুমান নয়? কার্যকারণ সম্পর্ক ভিত্তিক অনুমান কি কি সেটা আমি একটু আগেই বলেছি, সেটা হচ্ছে পূর্ববৎ, শেষবৎ এবং সামান্যনির্দিষ্ট। তাহলে কেবল অন্যায় অনুমানটা হচ্ছে কার্যকারণ ভিত্তিক অনুমান নয়। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে সৎ হেতুর কয়টি লক্ষণ আছে?
ন্যায়মত অনুসারে সৎ হেতুর কয়টি লক্ষণ আছে সেটা তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে। সৎ হেতুর হচ্ছে 5টি লক্ষণ রয়েছে। সেই 5টি লক্ষণের মধ্যে কী কী পড়ে না পক্ষসত্য, সপক্ষসত্য, বিপক্ষসত্য, অসৎ প্রতিপক্ষ, অবাধিতত্ব, এইগুলো পড়ে। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি সৎ হেতুর লক্ষণ নয় তোমাকে জিজ্ঞাসা করছে। তাহলে নিচের কোনটি সৎ হেতুর লক্ষণ নয় না সর্বব্যাপিত্ব হচ্ছে সৎ হেতুর লক্ষণ নয়। পরবর্তী প্রশ্ন, না যেহেতু কখনো সাধ্যের সঙ্গে থাকে কখনো আবার সাধ্য ভাবের সঙ্গে থাকে তাকে কি বলা হয় না তাকে বলা হয় স্বব্যভিচার হিত্যাভ্যাস। পরবর্তী প্রশ্ন, না যেহেতু সাধ্যের বিপরীত বিষয় প্রতিষ্ঠা করে, যেহেতু সাধ্যের বিপরীত বিষয় প্রতিষ্ঠা করে সেই হিত্যাভ্যাসের নাম কি? সেই হিত্যাভ্যাসের নাম হলো বিরুদ্ধ হিত্যাভ্যাস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন হিত্যাভ্যাসে সমান বলশালী বিপরীত হেতু উপস্থাপিত হয়? সমান বলশালী, নিজ পক্ষের হেতু এবং প্রতিপক্ষের হেতু সমান বলশালী হয় যে হিত্যাভ্যাসের ক্ষেত্রে, সেটাকে বলা হয় সৎ প্রতিপক্ষ হিত্যাভ্যাস। পরবর্তী প্রশ্ন, না যেহেতু অন্য প্রমাণ দ্বারা খণ্ডিত হয়, অন্য কোনো প্রমাণের দ্বারা বলশালী প্রমাণের দ্বারা খণ্ডিত হয় তাকে কি বলা যায়, তাকে কোন হিত্যাভ্যাস বলা হয়? সেটা হচ্ছে বাধিত হিত্যাভ্যাস। কারণ বর্ণীয় অনুষ্ণ, আমি বললাম বর্ণীয় অনুষ্ণ, বর্ণীর মধ্যে শীতলতা রয়েছে, বর্ণীয় অনুষ্ণ, বর্ণী যে অনুষ্ণ সেটা হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ দ্বারা বাধিত হয়, এই কারণে সেটা কোন হিত্যাভ্যাস না বাধিত হিত্যাভ্যাস। নেক্সট প্রশ্ন, ন্যায়মতে উপমিতি বলতে কি বোঝায়? না ন্যায়মত অনুসারে উপমিতির ডেফিনেশন ও তর্ক সংগ্রহ গ্রন্থে বলা হয়েছে সংজ্ঞাসঙ্গী সম্বন্ধ জ্ঞানম উপমানম। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি পরবর্তী প্রশ্ন, অন্নম ভট্টের মতে উপমিতির সংজ্ঞা কি? অন্নম ভট্টের মতে উপমিতির সংজ্ঞা হচ্ছে সংজ্ঞাসঙ্গী সম্বন্ধের জ্ঞানকে উপমান বলছে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে উপমিতি কত প্রকার? ন্যায়মত অনুসারে উপমিতি হলো 3 প্রকার উপমিতি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শব্দ প্রমাণে আপ্ত ব্যক্তির বৈশিষ্ট্য নয়? আপ্ত ব্যক্তি যিনি হবে তাকে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা বর্জিত হতে হবে। তাহলে এখানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি সর্বদা সন্ন্যাসী, এইটা হচ্ছে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, ন্যায়ের মধ্যে শব্দ প্রমাণ কাকে বলে? না আপ্ত উপদেশ, আপ্ত বাক্যং শব্দ প্রমাণ, আপ্ত ব্যক্তির বাক্যকে বা কথন বা বিবৃতিকে শব্দ প্রমাণ বলা হয়। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কি পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আপ্ত ব্যক্তির অপরিহার্য বৈশিষ্ট্য? নিচের কোনটি আপ্ত ব্যক্তির হচ্ছে অপরিহার্য বৈশিষ্ট্য? সেটা হচ্ছে আপ্ত ব্যক্তি যে হবে তাকে ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা এবং করোনা পাঠব দোষ যুগ মানে মুক্ত হতে হবে তাকে। পরবর্তী প্রশ্ন, ন্যায়মতে বৈদিক শব্দ বলতে কি বোঝায়? না বৈদিক শব্দ বলতে বোঝানো হয় বেদাক্ত বা বেদে যে সমস্ত শব্দের কথা বা বাক্যের কথা বলা হয়েছে সেটাকে বলা হয় বৈদিক শব্দ। ন্যায়মতে আত্মা সম্পর্কে কোন বক্তব্যটি ভুল তোমাকে বলতে হবে? ন্যায়মতে আত্মা সম্পর্কে যে বক্তব্যটি ভুল সেটা হলো আত্মা, জ্ঞান হচ্ছে আত্মার স্বরূপ, জ্ঞান কিন্তু আত্মার স্বরূপ নয়, জ্ঞান হচ্ছে আত্মার একটা আকস্মিক গুণ। পরবর্তী প্রশ্ন, ন্যায়মত অনুসারে জ্ঞান আত্মার কি? না জ্ঞান হলো আত্মার গুণ, সেটা হচ্ছে কি গুণ? আকস্মিক গুণ। তারপরে ন্যায়মতে জগতের উপাদান কারণ কি? ন্যায়মত অনুসারে জগতের উপাদান কারণ হলো পরমাণু। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি পরবর্তী প্রশ্ন, যে ন্যায়মতে জগতের নিমিত্ত কারণ কি? দেখো কারণ 3 প্রকার, একটা হচ্ছে সময়ী কারণ, অসময়ী কারণ এবং নিমিত্ত কারণ। ন্যায়মত অনুসারে জগতের নিমিত্ত কারণ হলো ঈশ্বর। পরবর্তী প্রশ্ন, ন্যায়িকদের মতে নিচের কোনটি ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ নয়? কোনটি ঈশ্বরের অস্তিত্ব সাধক প্রমাণ নয়? সেটা হচ্ছে অনেকান্তবাদ ঈশ্বরের অস্তিত্ব সাধক প্রমাণ নয়, কারণ অনেকান্তবাদটা হচ্ছে জৈন দার্শনিকদের এক প্রকার মতবাদ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি ন্যায় দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তোমাকে বলতে হবে? ন্যায় দার্শনিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলো মন ইন্দ্রিয় বস্তুর সংযোগে আত্মার জ্ঞান উৎপন্ন হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি তার কারণ হচ্ছে জ্ঞান উৎপন্ন হতে গেলে প্রথমে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, তারপরে ইন্দ্রের সঙ্গে মনের সংযোগ এবং পরবর্তীকালে মনের সঙ্গে আত্মার সংযোগ হলে তবে হচ্ছে জ্ঞান উৎপন্ন হয়, নাহলে জ্ঞান উৎপন্ন হয় না। এই কারণে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি পরবর্তী প্রশ্ন, নিচের কোন সমন্বিত বক্তব্যটি ন্যায় দর্শনের মূল অবস্থানকে সবচেয়ে যথার্থভাবে প্রকাশ করে? সেটা হলো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কি অপশন সিতে বলা হয়েছে 4 প্রমাণের মাধ্যমে যথার্থ জ্ঞান লাভ করে দুঃখ নিবৃত্তি ও মোক্ষ অর্জন করা যায়, এবং বলা হয় যে আত্মা বহু, জ্ঞান তার গুণ এবং ঈশ্বর হচ্ছে জগতের নিমিত্ত কারণ। তাহলে এই পর্যন্ত আমি টোটাল 50টি প্রশ্ন আলোচনা করলাম, যে 50টি প্রশ্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 50টি প্রশ্ন হচ্ছে তোমাদের প্রত্যেককে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে, তার কারণ হচ্ছে এইগুলো আসন্ন নেলস্টেট পরীক্ষার জন্য এবং এসএলএসটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।